দর্পণের সাহায্য ছাড়া পরিপার্শ্বের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া একটি কঠিনতম কাজ। হানিফ সংকেত সেই দুর্লভ শক্তির অধিকারী। গভীর পর্যবেক্ষণ, রমণীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তি তার উপস্থাপিত বিষয়গুলোকে করে তোলে জীবন্ত। প্রতিটি লেখাই তাজা অথচ মজা, সুন্দর সপ্রাণ। আমাদের সমাজ ও সামাজিক দ্বন্দ্বের স্বরূপ নিয়ে তিনি ভাবেন, তার বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তা উজ্জ্বলভাবে প্রতিফলিত। তার উপস্থাপিত ইত্যাদি অনুষ্ঠানটি দর্শক পছন্দের শীর্ষে থেকে দীর্ঘ ৩০ বছর ধরে বিটিভিতে চলছে। এর কারণ হানিফ সংকেতের বিষয় বৈচিত্র্য, সামাজিক দৃষ্টিভঙ্গি ও উপস্থাপনার নৈপুণ্য। সমাজের ক্ষত নিরাময়ের জন্য ইত্যাদি একটি মহৎ অস্ত্র, একথা আজ সর্বজন স্বীকৃত। হানিফ সংকেত বাংলাদেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা। তার ইত্যাদি অনুষ্ঠানটি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর বিটিভির প্রথম প্যাকেজ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়। দেশে বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। সমাজ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হানিফ সংকেত ২০১০ সালে পান মর্যাদাকর ২১ পদক। পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আয়োজন এই প্রথিতযশা উপস্থাপক এবং সমাজ সংস্কারক হানিফ সংকেতের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ নিয়মিত অনিয়ম। বইটিতে মোট ১৩টি প্রবন্ধ আছে, যা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বইটির ভূমিকায় লেখক লিখেছেন, প্রিয় পাঠক, রাজনীতি, সমাজনীতি ও আদর্শবাদের নামে আমাদের এখানে প্রতিনিয়ত লোক হাসানো যে বিনোদনের জন্ম হচ্ছে, সেসব বিনোদন এবং এর পাশাপাশি আমাদের সমাজ ও চলমান জীবনের বিভিন্ন সমস্যা, অসঙ্গতি ও ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা যখন যা মনে এসেছে, ভালো লেগেছে, যা ভালো লাগেনি, তারই কিছু কিছু বিভিন্ন সময় পত্রিকায় লিখেছি। ২০০৯ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় দৈনিকে লেখাগুলো প্রকাশিত হয়েছে। আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। হানিফ সংকেত। নিয়মিত অনিয়ম। একটি জাতির জীবনে উৎসাহ, উদ্দীপনা, উদ্যম, উদ্যোগের প্রয়োজন অনস্বীকার্য। তবে এসব শব্দের আগে যদি অতি লাগিয়ে দেওয়া হয়, তবে সেই অতি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ অধিকাংশ সময়ে অতি উৎসাহী মানুষের উৎসাহের উৎপত্তি হয় না বুঝে, তাই বিপত্তিও বাড়ে। সড়ক মহাসড়কের কথাই ধরা যাক। বর্ষা এলেই শুরু হয় খোঁড়াখুড়ি। ফলে এই খোঁড়াখুড়ির শহরে জড়াজড়ি করে থাকা নানান সব গর্তনালার জ্বালায় অস্থির শহরবাসী। আর মহাসড়কের কোথাও কোথাও তো এখন আর গর্ত না, খাল হয়ে গেছে। এ নিয়ে অনেক প্রতিক্রিয়া পত্রিকার পাতায়, টেলিভিশনের কথায়। তারপরও ঈদের সময় ঘরমুখো মানুষের ব্যথায় মন্ত্রীদের মাথায় তেমন আঘাত না করলেও মহাসড়ক নিয়ে সরকার মহাঝামেলায় থাকেন, একথা সত্যি। দীর্ঘদিন পর বিদেশ থেকে এসেছেন আমার এক বন্ধু। বিদেশের চমৎকার সব রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যাস। স্বভাবতই এখানে গাড়ি চালানো তার পক্ষে কঠিনই বই কি। তারপর আবার পথে পথে চেক, গাড়ি থামিয়ে ট্রাফিক পুলিশ বা আইনের লোক কাগজপত্র পরীক্ষা করছেন। গাড়ির কাগজপত্রের নানাবিধ অনিয়ম পরীক্ষা করা যৌক্তিক। রাস্তায় গাড়ি চললে তাকে নিয়ম মেনে চলতে হবে, কিন্তু যে রাস্তার উপর দিয়ে গাড়ি চলবে সেটাও তো চলার উপযোগী হতে হবে। সেখানে অনিয়ম পরীক্ষা করার দায়িত্বটা কার? রাস্তার কোথাও গর্ত, কোথাও খাল। বর্ষায় রাস্তার দুপাশ থেকে পানি উঠে কোথাও হয়ে যায় নদী। যানবাহন যতই নিয়মতান্ত্রিকভাবে চলুক না কেন, এহেন রাস্তায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটবেই। তার দায় বর্তাবে কার উপর? মহাসড়কগুলোর বেহাল অবস্থার কারণে ধর্মঘট করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। বিপদে পড়েছে যাত্রীরা। কিন্তু যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যানবাহন ধর্মঘটের আগেই কেন কর্তৃপক্ষের টনক নড়ল না, সেটাও তদন্তের বিষয় হতে পারে। অবশ্য আমাদের এখানে কোনো কিছু ঘটে যাওয়ার পরেই সবার টনক নড়ে। বিল্ডিং হেলে পড়লে রাজুক ছোটেন, বুয়েটের বিশেষজ্ঞ আসেন। কোথাও আগুন লাগলে, বিশেষ করে নিমতলির মতো ঘটনা ঘটলে তদন্ত হয়, তারপর কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই সব চেষ্টার শেষটা দেখা যায় না। ভূমিকম্প হলে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক, টিভি, পত্রিকা, ধারাবাহিক প্রতিবেদন শুরু হয়ে যায়। কোনো দুর্ঘটনায় কোনো বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হলে পরদিনই সবাই মিলে দেশের অপূরণীয় ক্ষতি হলো বলে
টিভিতে এবং পত্রিকায় মন্তব্য করেন, কিন্তু দুর্ঘটনা প্রতিরোধে বা নিরাপদ সড়কের দাবিতে 2-1 জন ছাড়া আর কাউকেই সবসময় সোচ্চার হতে দেখা যায় না। এইসব প্রতিক্রিয়ার মেয়াদ অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ থেকে 15 দিন স্থায়ী হয়, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাস্তা থেকে পানিতে আসি। পানির অপর নাম জীবন, যদিও কথাটা হওয়া উচিত বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ঢাকা শহরে আমরা এই পানি পাই ওয়াসা নামক কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা নিয়মিত বিল দেই, বকেয়া থাকলে লাইন কাটাই বা ফাইন করার হুমকি আসে, কারণ এটা আইন। কিন্তু বিল দেওয়ার পরেও পানির গতি যদি কম থাকে কিংবা আদৌ পানি পাওয়া না যায় এবং পানির মধ্যে নানা রকম ময়লা আবর্জনা আসতে থাকে, তার দায় দায়িত্ব কার? এজন্য কোনো ফাইন করার আইন নেই কেন? তার মানে কি আমি টাকা দিয়ে আবর্জনা খাবো? গ্যাসে আসুন, সেই একই অবস্থা। গ্যাস বিল দিচ্ছি, কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। গ্যাসের অভাবে মধ্যরাত কিংবা ভোর রাতে উঠে দিনের খাবার রান্না করতে হয় অনেককেই। এখানেও সেই গতি, অর্থাৎ গ্যাস লাইনের যে গ্যাস সরবরাহ করা হচ্ছে তার গতি কম। জলে তো জ্বলে না, আবার অনেক সময় থাকেও না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? গ্যাস বিল দেব অথচ গ্যাস পাবো না, এটা কেমন নিয়ম? উত্তর দেবার লোক খুঁজে পাওয়া যাবে না। বিদ্যুতে আসুন। বৈদ্যুতিক অবস্থা আরও ভয়াবহ। এরপর লোডশেডিং তো আছেই, এমনকি রোজার মাসেও নিস্তার নেই এর হাত থেকে। আমরা নিয়মিত বিদ্যুৎ বিল দিচ্ছি, ধরে নিচ্ছি লোডশেডিং চলাকালীন বিদ্যুৎ হয়তো আসে না, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই বিল দেব, বিদ্যুৎও পাব। বিদ্যুৎ থেকেও নেই, এ অবস্থার অবসান চাই। চাই লোডশেডিং মুক্ত বিদ্যুৎ ব্যবস্থার গ্যারান্টি। কিন্তু কে দেবে সেই গ্যারান্টি? তবে একথা ঠিক, উপরে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদেরও সচেতনতার অভাব আছে। যেমন ট্রাফিক আইন থাকলেও আমরা মানতে চাই না, যেমন খুশি তেমনভাবে চলতে ভালোবাসি। যাদের বাড়িতে সবসময় গ্যাস সুবিধা আছে তাদের অনেকেই গ্যাসের অপব্যবহার করি, শুধু শুধু চুলা জ্বালিয়ে রাখা, কাপড় শুকাতে দেওয়া ইত্যাদি। তেমনি পানি ও বিদ্যুতেরও আমরা অপচয় করি নানানভাবে। সুতরাং প্রায় প্রতিটি ক্ষেত্রেই সবার নিয়মিত অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেশে এখন নতুন নতুন দস্যু বেরিয়েছে। ছেলেবেলায় পড়েছিলাম দস্যু বনহুর, দস্যু মোহন, দস্যু বাহরাম। এইসব দস্যু কাহিনী সেই বয়সে আমাদের মতো অনেককেই আকর্ষণ করত, কারণ এই দস্যুরা বিত্তশালী বা প্রভাবশালী মানুষের অর্থ লুট করে গরিবদের বিলিয়ে দিত, অনেকটা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। এছাড়াও কিছু দস্যুর কথা ইতিহাসে পড়েছি, সেই মুঘল আমলে জলদস্যু বা স্থলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সেই সময় সম্রাটরা বিভিন্ন দুর্গ নির্মাণ করতেন, যেমন হাজীগঞ্জ দুর্গ, সোনাকান্দা দুর্গ, ইদরাকপুর দুর্গ, এমনই অনেক দুর্গ। এসব দস্যুরাও ভয়ঙ্কর ছিল। তবে আজকালের এই ইমেইল, ইন্টারনেট, SMS-এর যুগে সেই আমলের মানুষের চরিত্র নিয়ে না ভাবাই ভালো। তখন সভ্যতার ততটা বিকাশ ঘটেনি, মানুষ ছিল কিছুটা অসভ্য। আর এখন সভ্যতার ক্রমবিকাশ হয়েছে, মানুষ হয়েছে সভ্য, তারপরেও কিন্তু দস্যুতা কমেনি, বরং বেড়েছে। নতুন নতুন দস্যুর আবির্ভাব ঘটেছে। এখন শুধু জলদস্যু বা স্থলদস্যু নয়, দেখা মিলেছে নানান দস্যুর। বনদস্যু বন উজাড় করে, ভূমিদস্যু অবৈধভাবে ভূমি দখল করে, শিক্ষাদস্যু প্রশ্নপত্র ফাঁস করে, আবার যেখানে সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার খুলে টাকা কামায়। বাজার দস্যু সিন্ডিকেট করে যারা জিনিসপত্রের দাম বাড়ায়। সংস্কৃতি দস্যু সংস্কৃতির নামে এমনভাবে সংস্কৃতির বিকৃতি করে যাতে আমাদের সংস্কৃতির প্রকৃতি নষ্ট হয়ে যায়। আছে ভেজাল দস্যু, যারা সবকিছুতেই ভেজাল দেয়। এমনই নানান দস্যুর সংখ্যা বেড়েই চলেছে। শুধু দস্যু নয়, অনেক কিছুই বাড়ছে। অর্থাৎ আমাদের বিয়োগের চেয়ে যোগের পাল্লাটাই ভারী। নির্বাচন এলেই গরিবের বন্ধু ছোটেন এলাকায়। যে করেই হোক জিততে হবে, দাঁড়াবার টিকিট পেলেই হলো। ভোট নিয়ে চিন্তা নেই। অভাবী লোকেরা প্রার্থীর স্বভাব নিয়ে ভাবে না, অনেকে তো প্রার্থীই চেনে না। ভোট তো দেব মার্কায়, হোক না তা কলা গাছ। ভাষায় ভাসানো ভালোবাসা। প্রেম একবার এসেছিল নীরবে, আমারও দুয়ারও প্রান্তে। এই গানটি আমাদের অনেকেরই জানাশোনা। তবে গানটি যে সময় লেখা হয়েছিল তখনকার প্রেক্ষাপটে জীবনে প্রেম একটু নীরবে আসতো হয়তো। কে কাকে কখন কিভাবে ভালোবাসছে তা ওই দুজন ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব ছিল না।
তবে আজকাল প্রেম নীরবে আসে না, আসে সরবে, এবং অধিকাংশ ক্ষেত্রেই নীরবে চলে যায়। আগে আক্ষেপ করে গান হতো, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। এখন দেখা পাওয়ার জন্য 3 দিন অপেক্ষা করতে হয় না, বাড়িতেও যেতে হয় না। হাটে মাঠে ঘাটে, দোকানে রেস্তোরাঁয়, যেখানে সেখানে দেখা করা যায়, কথা বলা যায়, যেভাবে ইচ্ছে সেভাবেই। এতে কোনো লাজ শরমের বালাই নেই। জীবনে প্রথম যে নাটকটি করেছিলাম তার নাম ছিল কুসুম কুসুম ভালোবাসা, অর্থাৎ অল্প উষ্ণ ভালোবাসা। নাটকের প্রধান 2 চরিত্রের মধ্যে ভালোবাসাটা খুব ধীরে ধীরে এসেছিল। নাটকের নাম গরম গরম ভালোবাসা দেইনি, কারণ আবেগ কখনো বেগে আসে না। এখনকার প্রেম ভালোবাসা যত দ্রুত উত্তপ্ত হয়, তত দ্রুত শীতল হয়ে যায়। আজ যা নতুন, সময়ের পরিবর্তনে কাল তা পুরনো হয়ে যায়। সেকালের চাইতে একালে অনেক কিছুরই উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে কথাটা যেমন এক অর্থে ঠিক, অন্য অর্থে এই উন্নতিকে অনেকেই ক্ষেত্র বিশেষে অবনতি হিসেবে দেখেন। এই উন্নতি অবনতির বিতর্কে না গিয়ে বরং প্রসঙ্গে আসি। ভালোবাসা দিয়ে শুরু করেছিলাম। একসময় প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার কথা, ভালোবাসার ব্যথা, ভালোবাসার আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশের নানান পদ্ধতি গ্রহণ করতে হতো। প্রেমিক তার বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়াতো, ঘুড়ির মধ্যে প্রিয়তমাকে তার ভালোবাসার কথা লিখে ঘুড়িটিকে নাটাইয়ের মাধ্যমে কসরত করে প্রেমিকার বাড়ির ছাদে ফেলত। আগে আমরা দেখেছি প্রেমিক ব্যথা পেলে প্রেমিকা তার শাড়ির আঁচল ছিঁড়ে ক্ষত স্থানে বেঁধে দিত। ইদানিং প্রেমিক ব্যথা পেলে প্রেমিকা প্রেমিকের শার্ট ছিঁড়ে কিংবা হাতের কাছে টিস্যু পেপার থাকলে তাই দিয়ে ক্ষতের যত্ন নেয়। আগে প্রেমিক প্রেমিকা লুকিয়ে লুকিয়ে দেখা করত। প্রেমিক অনুরাগের সুরে প্রেমিকাকে বলতো, আর কত এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখা করব, চলো আমরা বিয়ে করে ফেলি। না, বড় আপার বিয়ের আগে বিয়ে করা সম্ভব নয়, বাবা মা মত দেবেন না, প্রেমিকার আপত্তি। আর এখনকার প্রেমিক প্রেমিকাদের সেই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। কেউ একজন যদি সে প্রশ্ন তোলেই, তখন হয়তো উত্তর হবে, বাবা মা যদি মত না দেন আমরা বিয়ে করে ফেলব। আজকাল প্রেমিক প্রেমিকার নামেও বেশ বৈচিত্র্য এসেছে। আগে প্রেমিক প্রেমিকাদের নাম ছিল 3 বা 4 অক্ষরে, মরিয়ম, সুফিয়া, আম্বিয়া, সরস্বতী, আমেনা, কুলসুম, সালেহা, নূরজাহান ইত্যাদি। আজকাল এসব নাম অচল। সব ক্ষেত্রেই 2 অক্ষর বা 3 অক্ষর চলে এসেছে, যেমন ঝর্ণা, বর্ণা, সুমি, সোমার, আখি, পাখি, সখী, চৈতি, প্রীতি, ইতি ইত্যাদি ইত্যাদি। ছেলেদের নামও তেমনি সংক্ষিপ্ত হয়ে চিনু, মিনু, রনি, জনি, টনি ইত্যাদি হয়ে গেছে। আবার কিছু কিছু সংগ্রামী নামও যুক্ত হয়েছে, সাহস, দুর্জয়, দুর্বার, দুর্লভ, দুরন্ত, বিপ্লব, সংগ্রাম ইত্যাদি। আবার পারস্পরিক সম্বন্ধটাও অনেকের বেলায় আপনি তুমি থেকে এখন তুই তুকারিতে নেমে এসেছে। মনাশোনা থেকে আদরের ডাক হয়েছে বেবি কিংবা বাবু। আগে রাস্তাঘাটে দেখা একটা চিত্র নিশ্চয় অনেকের মনে আছে। নারী পুরুষ রিকশায় একসঙ্গে চললে অধিকাংশ ক্ষেত্রেই রিকশার চারিদিকে একটা কাপড় বা শাড়ি পেঁচিয়ে রাখা হতো, উপর দিয়ে 2 জোড়া চোখ দেখা যেত। আর এখন খোলা রিকশায় খোলা মনে চোখে চোখ, হাতে হাত রেখে গল্প করতে করতে যেতে দেখা যায়। সব কিছুতেই এখন ড্যাম কেয়ার ভাব। ইদানিং অনেক দিবসের সঙ্গে ভালোবাসা দিবস চালু হয়েছে। এই দিবসে যুবক যুবতী, তরুণ তরুণীর কর্মতৎপরতা দেখে দিবসের তাৎপর্য বুঝে ওঠা কঠিন। আসলে এখনকার ভালোবাসার জন্য নির্দিষ্ট দিবসের প্রয়োজন নেই। প্রতিদিনই ভালোবাসার যেসব চিত্র বিভিন্ন স্থানে দেখা যায়, তাতে বিশ্বাস করতেই হবে এইসব ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে। এই উন্নতির জন্য প্রযুক্তি অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ফোন। আজকাল দিনে রাতে হাতে হাতে, এমনকি মিডিয়াতে এই বস্তুটির ব্যবহারের মাত্রা ছাড়িয়ে গেছে। এর সম্ভাবনা যেমন, বিড়ম্বনাও তেমন। যদিও এই ফোনকর্তারা সুবিধার কথাগুলোই বলে এবং অসুবিধার কথাগুলো এড়িয়ে যায় কৌশলে। মোবাইল ফোনের সংক্ষিপ্ত বার্তা সুবিধা অর্থাৎ SMS এর ব্যবহার কাজের চাইতে অকাজেই ইদানিং বেশি ব্যবহৃত হয়। ফোনের মাধ্যমে কে কিভাবে প্রেম করবে, দিবস বা রাতের কোন সময় কত মিনিট প্রেমালাপ করলে কি কি সুবিধা পাবে, এ ব্যাপারে মিডিয়াতে বিজ্ঞাপনের মাধ্যমে সদর্পে ঘোষণা দেওয়া হয়। যারা প্রেম করেন এবং যারা করেন না বা বিষয়টিতে অস্বস্তি বোধ করেন, তাদেরও বাধ্য হয়ে এই সব কথা শুনতে হয়, চিত্র দেখতে হয়। একটি বিজ্ঞাপনে দেখলাম এক কিশোরী তার অবসর সময়ে মোবাইলে তার বন্ধু খুঁজছে।
অনেক বন্ধুর চিত্র দেখা গেল, পরে একজন বন্ধুকে তার পছন্দ হলো, তারপর তার সঙ্গে শুরু হলো আড্ডা। এই আড্ডার কথোপকথন কি আর তা দেখানো হয়নি। বাকিটুকু ভেবে নিতে হবে, আর ভাবতে গেলেই রাগে শরীর কাঁপতে থাকবে। শুধু মোবাইলই নয়, আজকালকার রেডিও শুনলে মনে হয় রীতিমতো প্রেমের পাঠশালা খুলে বসেছে। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই প্রেমালাপ চলছেই। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা একের পর এক মেসেজ দিয়েই যাচ্ছে। কেউ হতাশ, কেউ খুশি, কারো মন খারাপ। কার কারণে মন খারাপ, কেন মন খারাপ, কোন বান্ধবী কাকে কষ্ট দিয়েছে, এসব হচ্ছে মেসেজের বিষয়। আর রেডিও থেকে প্রেম বিশেষজ্ঞ যুবক যুবতীরা প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে। ক্ষেত্র বিশেষে প্রেসক্রিপশনের সঙ্গে পথ্য হিসেবে একটি করে গান শোনানো হয়। সেসব গানে কারো রোগ নিরাময় হয় কিনা জানি না, তবে যাদের এইসব রোগ নেই তাদের কী করণীয় তা অবশ্য প্রেসক্রিপশনে উল্লেখ থাকে না। অথচ রেডিও সব ধরনের শ্রোতাদের জন্যই। কিন্তু যে হারে কথা বন্ধুরা সবাইকে তুমি তুমি বলে সম্বোধন করে থাকে, তাতে বাবা চাচা বয়স্ক শ্রোতাদের অবস্থা কি হয় তা সহজেই অনুমেয়। সেক্ষেত্রে অনুষ্ঠানের আগে একটি ঘোষণা দেয়া যেতে পারে, এই অনুষ্ঠানটি শুধুমাত্র আমাদের বয়সী শ্রোতাদের জন্য, বড়রা শুনবেন না। তাহলে হয়তো আর এইসব বিষয় নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। আমার এক বন্ধু কদিন আগে এক ধরনের রেডিও অনুষ্ঠান শুনতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছিল। বন্ধু তার পরিবার নিয়ে নিজের গাড়িতে গুলশান থেকে ধানমন্ডিতে ফিরছিল। জ্যামের কারণে এতটুকু পথ আসতে 2 ঘন্টা লেগে যায়। ছেলের অনুরোধে একটি এফএম রেডিও চ্যানেল অন করে সে। তারপর কথা বন্ধুর মুখ দিয়ে প্রেমে কষ্ট পাওয়া এক যুবকের উদ্দেশ্যে যেসব কথা বেরোচ্ছিল, তাতে বন্ধু লজ্জা পেয়ে রেডিও বন্ধ করতে বাধ্য হন। এইসব রেডিও চ্যানেলগুলোতে যেসব অ্যালবামের গান বাজানো হয়, তার অনেক গানেরই মান যে অবস্থা, তাতে ওই সব শিল্পীর ক্যাসেট হিট করলে যেমন আনন্দিত হবার কিছু নাই, ফ্লপ করলেও দুঃখ পাবার কিছু নাই। রেডিওতে বা সিডিতে এইসব প্রেমের গান শুনলে যারা জেনে বুঝে গান লেখেন, সেই সব গীতিকারেরা তো লজ্জাই পান। অনেক শ্রোতায় রেডিও বন্ধ করতে বাধ্য হন। কেউ যদি একাকী শোনেন সেক্ষেত্রে ভিন্ন কথা, তবে রুচিশীল শ্রোতাদের পক্ষে এইসব গান শোনা কষ্টকর। এইসব অ্যালবামের ভিসিডিতে আবার কষ্টের গানের যে উদ্ভট ও অশ্লীল চিত্রায়ন করা হয়, তা চলচ্চিত্রের কাটপিসকেও ছাড়িয়ে গেছে। উদ্ভট ও অশোভন পোশাকে নৃত্যের মাধ্যমে যেভাবে প্রেমিককে প্রেমিকার প্রেম নিবেদন করেন, তা সহ্য করা কঠিন বৈকি। এইসব ভিসিডির 2-1টি ট্রেলার বিজ্ঞাপন হিসেবেও টেলিভিশন চ্যানেলে দেখার দুর্ভাগ্য হয়েছিল। সম্ভবত নির্মাতাদের কাছে তাদের দৃষ্টিকোণ থেকে যেটুকু দৃষ্টিশোভন মনে হয়েছে, সেটুকু টিভিতে বিজ্ঞাপন হিসেবে প্রচারিত করেছে। সেই বিজ্ঞাপনের যে ভয়াবহ অবস্থা দেখলাম, তাতে ভিসিডির অন্যান্য অংশে কী করুণ অবস্থা তা ধারণা করা যায়। এইসব ভিসিডির নামকরণেও রয়েছে অশ্লীলতা। পাইপ, টাঙ্কি এসব শব্দের সঙ্গে বিশেষ প্রণোদিত এমন কিছু শব্দ জুড়ে দেওয়া হয় যা লেখাও সম্ভব নয়। এসব দেখে আমাদের সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। সবচেয়ে বড় কথা, এইসব অশ্লীল ভিসিডিতে বাজার সয়লাভ হয়ে গেছে, কিন্তু কোনো আইনি বাধা নেই কোনো প্রতিরোধ প্রতিবাদ। শুধু রেডিও বা ভিসিডিতেই নয়, ইদানিং টেলিভিশন চ্যানেলগুলোতেও কিছু পত্রিকা, বিজ্ঞাপন, ইভেন্টের মাধ্যমে তথাকথিত তারকা খ্যাতি পাওয়া কিছু নব্য শিল্পী ও নির্মাতাদের অভিনীত ও নির্মিত নাটকে প্রেমের উপর নিত্য নতুন সব থিওরি দেওয়া হচ্ছে। কিছু কিছু নাটক দেখলে মনে হয় ছেলে মেয়েদের আর কোনো কাজ নেই, কাজ একটাই, প্রেম করা এবং আড্ডা দেওয়া। আর শিল্পীরা এসব নাটকে প্রেম করার জন্য যেসব ভাষা এবং সংলাপ ব্যবহার করেন, মাঝে মাঝে তা পারিবারিক পরিবেশে দেখা সম্ভব হয় না। উদ্ভট ভাষায় ভাসানো এইসব ভালোবাসা ভেসে যাওয়াই স্বাভাবিক। এছাড়াও ফেসবুক, ইমেইল এসব তো আছেই। অর্থাৎ প্রেম করার জন্য নানান সুবিধা এসেছে, তারপর আবার উন্মুক্ত আকাশ। এদেশের কিছু দর্শক এবং নির্মাতা ভারতীয় টিভি চ্যানেলগুলোর উপর দারুণভাবে নির্ভরশীল। তার প্রমাণ অনেক বাড়িতে ভারতীয় টিভি সিরিয়ালের উচ্চ আওয়াজ এবং স্থানীয় 2-1টি চ্যানেলে ওইসব সিরিয়ালের অনুকরণে সিরিয়াল প্রচার। এই অনুকরণের ধরনে, মেকআপে, পোশাকে ও অভিনয়ে প্রায় সব কিছুতেই লক্ষ্য করা যায়। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ। প্রতিটি জিনিসেরই খারাপ ভালো দুটো দিক থাকে। আমাদের উচিত খারাপটাকে বর্জন করা, ভালোটাকে গ্রহণ করা। কিন্তু এখানে অনেকেই উল্টোটা করেন এবং প্রেম ভালোবাসা বিনিময়ের ক্ষেত্রে এই খারাপ দিকটা প্রকট হয়ে দেখা দিয়েছে, যা আমাদের জন্য দাম। আর এবেলায় গানটির মর্মার্থ উপলব্ধি করছি। যার চোখ আছে তার সব আছে, যার নেই এই সুন্দর পৃথিবী তার কাছে বড়ই বেদনাদায়ক। আর যার চোখ থেকেও নেই, তাকে নিয়েই যত সমস্যা।
চোখ সবকিছুই দেখতে সাহায্য করে, কিন্তু নিজেকে দেখতে পায় না। এই হচ্ছে দূরদৃষ্টির অভাব। আবার সচেতন লোকের রয়েছে অসংখ্য চোখ। গানেই তো রয়েছে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখের কতই না বিশেষণ, টানা টানা চোখ, কাজল চোখা, হরিণের মতো চোখ, সাগর ভাষা চোখ, পটল চেরা চোখ। চোখের কারণে হয় সুনয়না, সুদর্শনা, কেউ বা প্রিয়দর্শিনী। আবার কেউ বা চোখের বর্ণনা দিতে গিয়েছেন, পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। বনলতা সেনের চোখ আমি দেখিনি, তাই এই উপমাটি সম্পর্কে ধারণা করতে পারছি না। পাখির বাসার মতো কারো চোখ হলে সে তো ভয়াবহ চোখ। তারপরও প্রশ্ন থাকে, বাসাটি কি পাখির বাসা? শকুন, চিল, বক, টিয়া, ময়না না উট পাখির? সুতরাং চোখের উপমা সঠিকভাবে দিতে না পারলে বিতর্কের সৃষ্টি হতে পারে। চোখ সুন্দর হলেই চলবে না, চোখের সঙ্গে মনটাকেও সুন্দর হতে হবে। সুন্দর মন না হলে চোখ জগতের সুন্দর জিনিসগুলো, ভালো জিনিসগুলো দেখতে চাইবে না। সুতরাং সুনয়নাকে সুমনা হতে হবে, নইলে তার দর্শন কাউকে আকর্ষণ করবে না। হৃদয়টাকে সমুদ্রের মতো বিশাল করে তুলতে হবে। মানুষ আর পশুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবে প্রধান পার্থক্যটি হল মানুষের শ্রেষ্ঠত্বের নিদর্শন পাওয়া যায় তার ভেতরের গুণাবলী থেকে, আর পশুদের পাওয়া যায় তাদের বাইরের গুণাবলী থেকে। সৃষ্টির কোনো কিছুরই সঙ্গেই তুল্য নয় মানুষের মূল্য। মানুষের বাইরের চেহারাটা আসল নয়, অথচ বাইরের রূপটাই আমাদের চোখে পড়ে। মনের সৌন্দর্য নিয়ে চিন্তা না করলেও আমরা শরীরের সৌন্দর্য নিয়ে বড়ই চিন্তিত। আমরা তাই দিয়েই বিচার করি কে ভালো কে খারাপ। দৃষ্টিশক্তি থাকতে হবে, দৃষ্টি থাকলেই চলবে না, থাকতে হবে অন্তর্দৃষ্টি। অথচ চোখ সজ্জা নিয়ে কতই না ব্যস্ত আমরা। রূপচর্চার অন্যতম বিষয় হচ্ছে চোখ চর্চা। ডিশের বিভিন্ন চ্যানেল ঘোরালেই চোখে পড়ে চোখকে টানা টানা সাগর ভাষা কিংবা পটল চেরা করার প্রতিযোগিতা। মাঝে মাঝে চোখ সজ্জা করতে গিয়ে চোখের এমন অবস্থা করা হয়, দেখলে মনে হয় চোখ ওঠা রোগ হয়েছে। তখন চোখের জন্য মায়া হয়। চোখ বড় অমায়িক, চোখ বড় সাংঘাতিক। চোখ রাঙালে অনেকে ভয় পায়, চোখ টিপলে অনেকে ভরসা পায়, অনেকে লজ্জা পায়। সুতরাং চাওয়া পাওয়া, সুন্দরভাবে সৎভাবে বেঁচে থাকা ইত্যাদি অনেক কিছুই নির্ভর করে চোখের দৃষ্টির উপর। আমি কোন জিনিস বা কোন বিষয় কিভাবে দেখছি। আমাদের চরিত্র বড় অদ্ভুত। মাঝে মাঝে কিছু কিছু চরিত্রকে ভূত মনে হয়, কারণ এদের কথাবার্তা শুনলে কখনো হাসি পায়, কখনো ভয় পায়। আমরা একসাথে অনেক কিছুই করতে চাই, কিন্তু কিছুই সুষ্ঠুভাবে সময় মতো শেষ করতে পারি না। কবিগুরুর ভাষায় আমাদের এহেন চরিত্রের চমৎকার বিশ্লেষণ রয়েছে। আমরা আরম্ভ করি, শেষ করি না, সাড়ম্বর করি, কাজ করি না। যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করে আমাদের পলিটিক্স। চোখের জ্যোতি কমে গেলে চিকিৎসা আছে। পাওয়ার বদলে চোখকে পাওয়ারফুল করা যায়। শরীরের অন্যান্য অংশে অসুখ হলে পুরো শরীর আক্রান্ত হয়, কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমে গেলে চশমা লাগিয়ে কিছুটা উন্নতি করা যায়। পুরো শরীর আক্রান্ত হয় না, যদি না অন্ধ হয়। চোখের অনেক কাজ, তাই চোখকে সচেতন নাইট গার্ডের মতো সজাগ রাখতে হবে। সেজন্যই হয়তো চোখের কার্যপ্রণালী ও ব্যবহার বিধিতে কাঙ্ক্ষিত সুবিধা রয়েছে। চোখকে সঠিকভাবে ব্যবহার না করলে কিংবা যত্ন না নিলে সমূহ বিপদের সম্ভাবনা থাকে। চোখের দেখাই ভুল হলে খারাপ জিনিসও উচ্চ দামে গৃহে চলে আসতে পারে। আসল মানিক চেনা যাবে না, সঠিক জিনিস কেনা যাবে না। চোখকে ছোটখাটো দুর্ঘটনা থেকে রক্ষার জন্য রয়েছে পর্দা। বিপদের সম্ভাবনা দেখলে আপনাতেই পর্দা পড়ে যায়, কিন্তু বিপদ ঘটাতে চাইলে আমাদের চোখের পর্দা থাকে না। চোখের পর্দা না থাকলে আমরা বলি নির্লজ্জ, অথচ পর্দাহীন চোখ একটিও নেই। তাহলে বুঝে নিতে হবে এদের পর্দা থেকেও নেই। অভিভাবক বা শিক্ষকেরা চোখ গরম করলে আগে ভয় পেতাম, মুখে কিছু বলতে হতো না। যুগ পাল্টেছে, সভ্যতার অগ্রগতি হয়েছে। এখন চোখের ভাষায় কাজ হয় না, মুখের ভাষা ব্যবহার করতে হয়, তাতেও কাজ হয় না। সভ্যতার ক্রমোন্নতিতে এখন মুখের জায়গায় হাত এসেছে। কাউকে শাসন করতে গেলে এখন আঘাত করতে হয়, তবে রক্ষা
এখন আইন করে শিক্ষার্থীদের প্রহার নিষেধ করা হয়েছে। তবে বাইরে মুখের মাতামাতির চাইতে হাতের হাতাহাতি বেশ জোরে সোরে চলছে। প্রচলিত প্রবাদেই রয়েছে, হাত থাকতে মুখে কি কথা, অর্থাৎ মারো। বড় ধরনের মারামারিতে আজকাল হাতেও কাজ হয় না। এখন পত্রিকার পাতায় পাতায় দা চাপাতি, রড, শটগান, লং গান অর্থাৎ বড় গান বোঝাতে যেসব ছবি দেখি তাতে চোখে বিশ্বাস করতে কষ্ট হয়, অথচ এটাই বাস্তব। কেউ জিতল, কেউ হারল, কেউ মরে বাঁচল। সভ্যতার নাকি অগ্রগতি হয়েছে। ভালো, বেশ ভালো। বাচ্চা লোক তালিয়া বাজাও। বানর খেলোয়াড় বানর নাচায়। ফুটপাতের লোক জড়ো করে বানরকে বলে, এই গাদা দেখাও দেখি কেমনে জামাই শ্বশুরবাড়ি যায়, পুলিশ কেমনে চোর ধরিয়া থানায় নিয়ে যায়, কেমনে করে ফুটলে গুলি মানুষে পালায়। বানরেরা মানুষের স্বভাব ও চরিত্র ধরে ফেলেছে, ধরাটাই স্বাভাবিক। একসময় নাকি আমরাও এই জাতির প্রাণী ছিলাম। কি করে কেউ রাস্তা থেকে জেলে যায় আর কেউ জেল থেকে ছাড়া পায়, যেটা বানর কেন অনেকেই বুঝতে পারে না। যাকগে, প্রসঙ্গ ছিল চোখ। চোখের গরম থেকে বানরের উপমা পর্যন্ত এসে নিজেরই শরম লাগছে। কি করবেন, চোখ থাকতে চোখের মর্যাদা দিতে আমরা জানি না, বুঝলেও অবুঝের মতো কাজ করি। চোখ লাল হলে সানগ্লাস পরি, কারণ ভাইরাস আক্রান্ত চোখের দিকে তাকালেই ভাইরাস আক্রান্ত হতে পারি। কিন্তু অনেকেই ভাইরাস আক্রান্ত হন না, আবার অনেকেই হন। কারো ভিতরে ভাইরাস প্রতিরোধের ক্ষমতা বেশি, কারো কম। যেমন আর্সেনিক দূষণযুক্ত পানি খেয়েও অনেকে আক্রান্ত হন না, আবার অনেকেই হন। নির্ভর করে প্রতিরোধ ক্ষমতার উপর। আমরা শোনা কথায় বিশ্বাসী। একসময় এইডস শুনলেই ভয় পেতাম। শাবানা আজমির অ্যাড দেখে এবং ডায়ানার এইডস রোগীকে স্পর্শ করা দেখে সে সময় কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। চোখ নিয়েও এমন অনেক ধারণা রয়েছে। সব কিছুই নির্ভর করে দেখার উপর। আমরা বলি, যারে দেখতে নারী তার চলন বাঁকা। কাউকে দেখতে না পারলে, পছন্দ না করলে তার সব কিছুই খারাপ লাগে। তার মতো খারাপ ব্যক্তি দ্বিতীয়টি নেই, চলনে, বলনে, কথনে। অথচ তিনি হয়তো এতটা খারাপ নন। একজন বিশ্রী চেহারার লোককেও সুশ্রী মনে হয় শুধু দেখার কারণে, দৃষ্টির কারণে। সেজন্যই আমরা বলি দৃষ্টিনন্দন। আমি যাকে ভালোবাসি আপনি ভালো নাও বাসতে পারেন। আমার কাছে যে সুন্দর, আপনার কাছে সে অসুন্দর, এটাই নিয়ম। যার নয়নে যারে লাগছে ভালো, কিছু করার নেই। এ নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু বলা ঠিক নয়। জানি না আমার লেখাটি বক্তৃতা হয়ে যাচ্ছে কিনা, কারণ বক্তৃতা জিনিসটা আমি মনে প্রাণে অপছন্দ করি। এটুকু জীবনে অনেক সুন্দর সুন্দর বক্তৃতা শুনেছি এবং শুনে আবেগে আপ্লুত হয়েছি। পরক্ষণেই আবেগ সবেগে পালিয়েছে, কারণ এরা কথায় আছে, কাজে নেই। কাজ করার মন নেই। মন থাকতে হলে তাকে সবকিছুই পজিটিভভাবে বা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কিন্তু সে দেখার চোখ নেই। আপনার চোখে যা নেই, আমার চোখে তা অন্যায়। আমি বিন্দু বললে আপনি চন্দ্রবিন্দু দিয়ে তর্ক শুরু করেন। আমি ভাই ডাকলে আপনি শালা ডাকেন। গভীর পর্যবেক্ষণ করলে আবার বলে শ্রীগালের চোখ, কেউ বলি বিড়াল চোখা। গালি দিতে গিয়ে পশুর সঙ্গে চোখের যতই উপমা দেই না কেন, সাজতে গিয়ে চোখকে বিভিন্ন বর্ণে সাজাতে ভালোবাসি। হিপোক্রেট আর কাকে বলে? আজকাল চশমার দোকানগুলোই যুবতীদের ভিড়। কে কোন লেন্স পরবে, চোখের মনির রঙও সে কারণে পাল্টে গেছে। ক্যাটস আই, ব্লু আই, পিঙ্ক আই, নানান রঙের নানান ঢঙে। রং পাল্টাতে আমরা বেশি পটু। এক এক চোখের এক এক রং, এক এক চোখের এক এক চাহনি। এক্ষেত্রে চক্ষু টেরা হলেই বোধহয় ভালো হতো। কেউ কেউ বলেন লক্ষ্মী টেরা। কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকিয়ে মনের ঝাল মিটিয়ে নেওয়া যায়, কারণ সে ভাববে অন্যকে বলা হচ্ছে। তবে বিপদও আছে। এই গল্পটি হয়তো অনেকেই জানেন। প্রেমিক প্রেমিকাকে বলছে, ওগো আমি ভীষণ ভালোবাসি। প্রেমিকা বলছে, আমার মধ্যে কি এমন পেয়েছো যে এতটা ভালোবাসো? তোমার রূপ, তোমার মিষ্টি চেহারা। সত্যি বলছো? সত্যি নয় তো কি। তোমার রেশমি কোমল চুল আমাকে উতলা করে দেয়। তোমার নাক যেন একটা বাঁশি, আমাকে পাগল করে দেয়। তোমার ঠোঁট যেন, যা আমার লজ্জা করছে। তোমার গায়ের রং যেন দুধে আলতা, আর তোমার চোখ। কি হলো, থামলে কেন? তোমার চোখ এত সুন্দর যে প্রতিটি স্বতন্ত্র, একটি অন্যটির মতো নয়, আলাদা আলাদা।
তার মানে? টেরা আর কি? কি, তুমি আমাকে টেরা বললে? লক্ষ্মী টেরা আর কি? লক্ষ্মী বলে সে যাত্রায় প্রেমিক তার লক্ষ্মীকে কোনো রকম সামাল দেয়, কিন্তু চোখের দেখায় ভুল করলে কোনো কিছু সামাল দেয়া যায় না। আসলে আমরা এক এক চোখে এক এক মানুষের এক এক রূপ দেখি। আমার চোখে যে আলো, আপনার চোখে সে কালো। বন্ধুর চোখে বন্ধুপত্নী ভালো, মায়ের চোখে ছেলের বউ একটা দজ্জাল মেম সাহেব এনেছি। ছেলের বউয়ের চোখে শাশুড়ি দজ্জাল। স্ত্রীর প্রতি অতি প্রীতি যে স্বামীর, তার সম্পর্কে ননদ দেবর স্ত্রৈণ। এক লেখকের চোখে অন্য লেখক ও লেখক নাকি? এক আতেলের চোখে আরেক আতেল পত্রিকাগুলো ওকে আতেল বানিয়েছে। এমনই হাজার উপমা দেওয়া যাবে। উপমার বোঝা ভারী না করে বিভিন্ন মতের লোককে একই পথে আলোকিত করার জন্য এগিয়ে আসতে হবে। সবার দেখা এক হতে হবে, দেশের ভালোর জন্য, উন্নতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের সুখের জন্য। বিভিন্ন দল ও মতের ঊর্ধ্বে থেকে, নইলে আমরা যত বক্তৃতাই দিই, যত গঠনমূলক কথা বলি না কেন, তা শুধু কথাই থেকে যাবে, গঠন আর হবে না। বিভিন্ন পরিকল্পনা করা হবে, তা শুধু কল্পনাই হয়ে থাকবে। আসলে আমরা অনেক কিছুই দেখি কিন্তু লক্ষ্য করি না, অনেক কিছু শুনি কিন্তু কানে তুলি না। কিন্তু সময় থাকতে সব কিছু ঠিকভাবে দেখতে হবে বিবেকের চোখে, কারণ দেখার চোখই চোখ নয়, আসল চোখ বিবেকের। দেখার চোখ খোলা থাকলে, বিবেকের চোখ যদি বন্ধ থাকে, তখনই প্রশ্ন আসে, চোখ থাকিতে অন্ধ কেন? কারণ চোখ যে মনের কথা বলে। যায় দিন ভালো। কথায় আছে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। প্রচলিত হলেও এই কথাটিতে আমার ঘোর আপত্তি আছে। যেদিন যাবে সেদিন ভালো হবে, আর যেদিন আসবে তা খারাপ হবে কেন? দিন যতই যাচ্ছে ততই তো আমরা সব দিক থেকে উন্নত হচ্ছি। শিক্ষা, দীক্ষা, যোগাযোগ, প্রযুক্তি, উন্মুক্ত আকাশ, অবাধ তথ্য প্রবাহ, সব দিক থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং সামনের দিনগুলো তো আরও রঙিন, আরও সুন্দর হবারই কথা। সেই হিসেবে আগামী বছরটাকেও আমরা সুন্দর দেখতে চাই। অর্থাৎ যায় দিন ভালো, আসুক দিনও ভালো। আমাদের স্বপ্নপূরণের মাস, বিজয়ের মাস, ডিসেম্বরের শেষে নতুন বছরের আগমনী বার্তা নিয়ে ভোরের সূর্য ওঠে, শুরু হয় নতুন বছর। তবে এই বর্ষবরণের আনন্দ সূর্য ওঠার আগেই, অর্থাৎ মধ্যরাতে শুরু হয়ে যায়। ভোরে আর কিছু থাকে না, বরং যারা এই উৎসবে মত্ত থাকেন, নতুন বছরের নতুন সকালে তাদের ঘুম ভাঙে না। অনেকেরই ঘুম ভাঙতে ভাঙতে দুপুর হয়ে যায়। শুধু দেখা হলে, কথা হলে হ্যাপি নিউ ইয়ার উচ্চারণ করেন। তবে এই বর্ষবরণ উদযাপনের রীতিটা নীতিগতভাবে আমার কাছে অপ্রীতিকর। 31st নাইট নামে মধ্যরাতে যেভাবে এই বর্ষবরণ উদযাপন করা হয় তা অনেকটা ভীতিকর। অথচ বাংলা নববর্ষে পহেলা বৈশাখে আমরা যেভাবে প্রাণের মেলায় আনন্দ উৎসবে মেতে উঠি, তা এই ইংরেজি নববর্ষে দেখা যায় না। তবে এই বাংলা বর্ষবরণেও কিছু সমস্যা রয়েছে। আমাদের মধ্যে একটি শ্রেণী রয়েছে যারা পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতি চর্চায়, খাদ্যে বাদ্যে, বসনে ভূষণে ভীষণভাবে বিভোর হয়ে পড়ে। তাদের কার্যকলাপে মনে হয় আমাদের বাংলা প্রেমের জোয়ার এসেছে, এই জোয়ার আর থামবে না। অর্থাৎ পহেলা বৈশাখে উথলে ওঠে বৈশাখ প্রীতি, আর বৈশাখ না যেতেই বৈশাখ হয়ে যায় স্মৃতি। সংস্কৃতির কৃতি সন্তানদের প্রীতিমুখর পরিবেশে প্রাণের অনুরাগে আমরা সবাই যেন ওই দিন জেগে উঠি, আবার 2-1 দিন পরেই ঘুমিয়ে পড়ি। এই হঠাৎ জেগে ওঠা এবং হঠাৎ করেই ঝিমিয়ে পড়া অনেককেই বেশ পীড়া দেয় আমাকেও। তবে বাংলা মাস বা ইংরেজি মাস, যে মাসের কথাই বলি না কেন, আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস অন্তরে ধারণে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাদের কাছে বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। এই চিন্তা চেতনা থেকে বিচ্যুতি ঘটে বলেই আমাদের অনেকেই বিশেষ দিনের জালে আটকে যান। আগেই বলেছি, বৈশাখের আনন্দ উৎসব আলোকিত ভোরে হলেও নিউ ইয়ার বরণ করা হয় রাতের আধারে, ইনডোরে। গীত নৃত্যে, পুলকিত চিত্তে, নানান ভঙ্গিতে এবং ইঙ্গিতে নর্তন কুর্দনের পর অনেকেই ঢুলতে ঢুলতে বাসায় ফেরেন সকালের সূর্য ওঠার আগেই। এদের এই আনন্দে কোনো ছন্দ নেই। যতই ছন্দ প্রেমিক সাজুক না কেন, তাতে ছন্দস্ফুরণ নয়, বরং ছন্দপতন হয়। এ প্রসঙ্গে ছোট্ট একটি গল্প মনে পড়ে গেল। এক দম্পতির 6-7 বছরের শিশু সন্তান
তার বাবার নিউ ইয়ার পার্টিতে যাবার সময় আবদার করেছে বাবার সঙ্গে পার্টিতে যাবে বলে। বাবা উত্তর দিলেন, না বাবা, এটা নিউ ইয়ার্স পার্টি, তোমার যাওয়া ঠিক হবে না, ওখানে শিশুরা যায় না। কেন? বাংলা নববর্ষে তো তুমি আমাকে আম্মুকে নিয়ে ঠিকই রমনা মেলায় গিয়েছিলে। ওটা ছিল বাংলা নববর্ষ, আর এটা হচ্ছে ইংরেজি নববর্ষ। ওসব বুঝি না, আমিও তোমার সঙ্গে যাব। না, তুমি যাবে না। তখন স্ত্রী এসে বলল, তাহলে তুমিও যাবে না কেন? স্বামী জানতে চাইলেন। স্ত্রীর জবাব, যে পার্টিতে স্ত্রী সন্তান নিয়ে যাওয়া যাবে না সেই পার্টিতে তোমারও যাওয়ার দরকার নেই। যথার্থ উত্তর দিয়েছেন স্ত্রী। শুধু ঘরেই নয়, বিজাতীয় সংস্কৃতি আমাদের নানান মাধ্যমে নানাভাবে প্রভাবিত করেছে। আমাদের নানা উৎসব আয়োজনেও ঢুকে পড়েছে এসব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্ধের মতো এসব অনুকরণ করছেন। আমাদের তরুণ সমাজের এক বিরাট অংশ পাশ্চাত্যের চমক সর্বস্ব সাংস্কৃতিক বিকৃতির মরীচিকার পেছনে ছুটে ভুলতে বসেছে আমাদের নিজস্ব ভাবনা, নিজস্ব সভ্যতা, সংস্কৃতি। আসক্ত হয়ে পড়েছে মরণ নেশায়, হারিয়ে ফেলেছে মানবিক গুণ। ইফটিজিংয়ের মতো জঘন্য কাজ কোনো যুবক করতে পারে, একসময় তা ভাবাই যেত না। বিদেশি সংস্কৃতির প্রভাব এইসবের জন্য অনেকাংশে দায়ী, যা আমাদের মিডিয়াগুলোতেও ঢুকে পড়েছে অন্ধ অনুকারদের কল্যাণে। আমাদের সংস্কৃতি অনেক গর্বের। আমাদের সংস্কৃতিতে আচার আচরণ, আদব কায়দা, ব্যবহার সবকিছুই মার্জিত, যেখানে অসামাজিক আচরণের কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যদি মনে প্রাণে বাঙালি থেকে আমাদের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে পারি, তাহলে শুধু নিজস্ব সংস্কৃতিই নয়, অনেক কিছুকেই আমরা দূষণমুক্ত রাখতে পারব এবং অনেক কিছু থেকেই দূষণমুক্ত থাকতে পারব। ইদানিং অধিকাংশ টিভি বিজ্ঞাপনে অবাস্তব, অযৌক্তিক এবং অশোভন বিষয়ের ছড়াছড়ি, রয়েছে নানান অসঙ্গতি। যারা এসব বানান এবং যারা চালান তারা অর্থ পান, আর যাদের জন্য বানান তারা হয়তো প্রচার পান। কিন্তু দর্শকের কাতারে দাঁড়িয়ে বলা যায়, এইসব অযৌক্তিক, অবাস্তব এবং ক্ষেত্র বিশেষে অশোভন বিজ্ঞাপন দেখে দর্শকেরা বিরক্ত হন। তাছাড়া অসময়ে, অর্থাৎ কোনো ভালো অনুষ্ঠান দেখার সময়ে ভালো বিজ্ঞাপন চললেও দর্শকরা বিরক্ত হন। এই বিষয়টি অনেকের আলোচনায় বারংবার উঠে এসেছে। এই আকাশ সংস্কৃতির বিকাশের যুগে হুজুগে এবং বিভিন্ন সুযোগে অনেক চ্যানেল হয়েছে অনেক প্রাইভেট প্যানেল, অনেক নাট্যকার, অনেক নাটক। তেমনি বেড়েই চলেছে অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার। নাটক দেখতে মানুষ ভালোবাসে, অবশ্য যদি ভালো নাটক হয়। ভালো নাটক যে হচ্ছে না তা নয়, হচ্ছে, তবে আশানুরূপ না। এখন আর সেভাবে 1 ঘন্টার নাটকের যুগও নেই। এখন চলে সিরিয়াল, মেগা সিরিয়াল। নাটকের শুরুর মাথা শক্ত কিছুতে আটকে রেখে টানতে থাকুন, ছিঁড়ে গেলেও ভয় নেই, জোড়া দেবার ব্যবস্থা তো আছেই। 13 থেকে 14 মিনিটের নাটক চলে অনেকক্ষণ ধরে। শুরুতে টাইটেল, তারপর পূর্বে যা ঘটেছিল তার টুকরো দৃশ্য, মাঝে কয়েকবার বিজ্ঞাপন এবং শেষে আগামীতে যা ঘটবে তার কিছু দৃশ্য। তারপরেও শেষ হয় না, থাকে কলাকুশলীদের নাম ইত্যাদি ইত্যাদি। আমার এক বন্ধু বলেছিল, শোন, এখন সার্ভে করলে দেখা যাবে প্রত্যেক বাড়িতেই একজন সঙ্গীত শিল্পী নইলে একজন নাট্যশিল্পী রয়েছে। আজকাল স্যাটেলাইট চ্যানেলের দৌলতে অভিনয় শিক্ষা ছাড়াই রাতারাতি তারকা বনে যাচ্ছে অনেকেই। নির্দিষ্ট সময় পর সেই তারকা নিভেও যাচ্ছে। দর্শক রায়ের অপেক্ষা না করে নিজের চ্যানেলে নিজেরাই নিজেদের সৃষ্ট কর্মের প্রশংসায় পঞ্চমুখ। আবার প্রশংসা করার জন্য বিভিন্ন ব্যক্তিকেও আনা হয় এবং তারা দেখুক না দেখুক এমন সৃষ্টি জীবনে দেখেনি বলেও মন্তব্য করে। একে বলা হয় মিডিয়া সামসামি। অবশ্য এসবও বিনোদনের জন্ম দেয়। গানের প্রসঙ্গে আসা যাক। এখন চারিদিকে শুধু সঙ্গীতের জয় জয়কার। সবাইকে যেন সঙ্গীত শিল্পী হতে হবে। 2-1টি ছাড়া অধিকাংশ রিয়েলিটি শোই হচ্ছে সঙ্গীত বিষয়ক। কেন, অন্য কোনো বিষয়ে কি রিয়েলিটি শো হতে পারে না? আজকাল অধিকাংশ সেলিব্রিটি টক শোতে কিছু কিছু শিল্পীকে গিটার নিয়ে কথা বলতে দেখা যায়। অর্থাৎ শিল্পী নিজেই জানেন তাকে 2 লাইন গাইতে হবে, তাই প্রস্তুত হয়ে আসেন। যে কারণে উপস্থাপকের অন্য প্রশ্ন সম্পর্কে ধারণা করা না গেলেও গান যে গাইতে বলবেন সেটা নিশ্চিত বলা যায়। এসব দেখে মনে হয় গান যেন খুব সহজ একটা বিষয়। প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর যথার্থই বলেছেন, শিল্পীকে হান্ট করে পাওয়া যায় না, এটা ঈশ্বর প্রদত্ত। আসলেই তাই।
আমাদের দেশের কৃতি শিল্পীদের গান শুনলেই সেটা বোঝা যায়, কণ্ঠের দ্যুতি যাদের খ্যাতির কথা বলে দেয়। যান্ত্রিক সহযোগিতা এবং গিটার নিয়ে নড়াচড়া করলেই তারকা হওয়া যায় না। তাই কোনো লাইভ অনুষ্ঠানে যন্ত্র নির্ভর শিল্পীকে গাইতে দেখলেই বোঝা যায় যন্ত্র এদের জন্য কতটা সহায়ক এবং যন্ত্র ছাড়া এরা কতটা অসহায়। শুরুতে বলেছিলাম, যায় দিন ভালো, আসে দিন খারাপ। প্রযুক্তিগত উন্নতির দিক থেকে খারাপ না হলেও নতুন বছরে অনেক কিছুই আমাদের ভাবিয়ে তোলে। বিভিন্ন চ্যানেলে নিম্নমানের অনুষ্ঠান সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, আগামী বছরটাও যদি এভাবে চলতে থাকে তাহলে কি হবে? বছরের শুরুতে হয়তো কারোর চাকরির মেয়াদ শেষ হবে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে ভাবিয়ে তোলে চাকরি শেষে এই বাজারে সংসার চলবে কি করে। স্কুলগামী সন্তানদের নিয়ে মায়ের ভাবনা, সন্তানদের ভর্তি করাবেন কোথায়? বেতন বাড়েনি, অথচ বছর শেষে বর্ধিত বাড়ি ভাড়া কি করে পরিশোধ হবে? ভাঙনের মুখে এখনো কেউ বা নিজের ঠিকানায় আছেন, কিন্তু যে হারে নদী ভাঙছে তাতে নতুন বছরটাই কি এই ঠিকানা থাকবে? নতুন বছরে চাকরি পাবার বয়সসীমা শেষ হয়ে যাবে, তারপর আর সরকারি চাকরি জুটবে না, প্রাইভেট ফার্মে ভরসা। অনেকেরই নতুন বছরে বেতন বাড়বে, কিন্তু বেতন বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দ্রব্যমূল্য যদি বাড়ে তাহলে কি হবে? এমনই অনেক প্রশ্ন অনেকের মনে ভিড় করে, যার জবাব পাওয়া কঠিন। তারপরেও আমরা হতাশ হতে চাই না। সংখ্যায় কম হলেও অনেক ভালো কাজ, শুভ কাজ হচ্ছে, তাই হতাশা নয়, আগামী বছরটা সবার জন্য শুভ এবং আনন্দময় বছর হিসেবে দেখতে চাই। প্রত্যাশা করি নতুন বছরে নতুন করে আমরা ভাবব, যাতে আমাদের প্রিয় দেশটির সকল মানুষ আর একটু ভালো থাকার আলো দেখতে পায়, এগিয়ে যেতে পারি সামনের দিকে, সম্ভাবনার দিকে। কি জ্ঞাপনের বিজ্ঞাপন? চারিদিকে সমস্যা, চলতে ফিরতে ঘুরতে সমস্যা প্রতি মুহূর্তে। এখন অনেক কিছুই আর আগের মতো নেই, নেই মানুষের স্বভাবও। দেখা হলেই মিষ্টি মুখে জিজ্ঞাসা, শরীরটা ভালো তো, কিংবা কেমন আছেন? এসব এখনো আছে, তবে আগের সেই আবেগ, সেই আন্তরিকতা খুঁজে পাওয়া যায় না। এখন কেন, কে, কি উদ্দেশ্যে কি বলেন, আবার হঠাৎ করে তা পাল্টে ফেলেন, তাও বোঝা যায় না। আজকাল অর্থ দিয়ে অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়, এমনকি মান সম্মানও। ইংরেজি মানি মানে টাকা, আর বাংলায় মানি মানে সম্মানী মানুষ। কিন্তু আজকাল এই ইংরেজি মানি হয়ে উঠেছে বাংলায় মানি হয়ে ওঠার মূল। সাথে যদি দু একটা ইংরেজি জানা থাকে তাহলে তো কথাই নাই। ইংরেজি কথাটা এজন্যই বললাম, আজকাল বুক ফুলিয়ে চারিদিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার চলছে। সর্বস্তরে ইংরেজি ভাষা চালু করার উদ্ধত উদ্যোগ নিয়ে অনেকেই মাঠে নেমে পড়েছেন। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই। তাই বলে সর্বস্তরে এভাবে ইংরেজি চালুর প্রবণতাও গ্রহণযোগ্য নয়। ফেব্রুয়ারি এলে যারা গলা ফাটিয়ে সর্বস্তরে বাংলা ভাষা চালুর কথা বলেন, যারা গাছে গাছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ঝুলিয়ে দেন, যারা টেলিভিশনে বাংলা ভাষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে টকশো করেন এবং বাংলা ভাষা নিয়ে গভীর আলোচনা করেন, তাদের অনেককেই ফেব্রুয়ারি ছাড়া অন্য মাসগুলোতে বাংলা ভাষা নিয়ে আশাব্যঞ্জক কোনো ভূমিকা রাখতে দেখা যায় না। আজকাল টিভি খুললেই ইংরেজি শেখার নতুন নতুন কলাকৌশল দেখা যায়। শুধু জানালার দরজা খুলে ইংরেজি শেখা নয়, গ্রামের কোনো তরুণী যদি দৌড়ে মুরগি ধরতে পারে, কিংবা কোনো তরুণ পথ চলতে গিয়ে গাড়ির চাকায় ছিটকে আসা ময়লা প্রতিরোধে সক্ষম হয়, তবে তার পক্ষে ইংরেজি শেখা সম্ভব। ইত্যাদি বিভিন্ন পন্থা উদ্ভাবিত হয়েছে ইংরেজি শেখার পদ্ধতি হিসেবে। শুধু তাই নয়, কিছু কিছু বিজ্ঞাপনেও ইংরেজি প্রীতিটা একটু বেশি মাত্রায় দেখা যায়। যেমন বিস্কুট খেলেও ইংরেজি শেখা যায়, অর্থাৎ ইংরেজি শেখাটা এতটাই জরুরি যে ইংরেজি শিখতে হলে এই বিস্কুটটা খাওয়া উচিত, তাহলে ইংরেজি শিখতে পারবে। এ নিয়েও গল্প রয়েছে, সত্য মিথ্যা জানি না, তবে গল্পটি হচ্ছে এরকম। একবার এক ভিক্ষুক একটি দোকানে গিয়ে বলছে, ভাই, ইংরেজি শেখার বিস্কুট আছে? দোকানি বুঝতে না পেরে অবাক হয়ে জিজ্ঞেস করল, তার মানে? ভাই, ভিক্ষা করতে গিয়ে অনেক সময় বিদেশিগুলোকে কথা কইতে হয়, লেহাপড়া তো কিছু শিখি নাই, আর এখন শিখতেও পারুম না। হুনসি এক পদের বিস্কুট আছে, খাইলেই বলে ইংরেজি কখন যায়, ওই বিস্কুটটা দেন। ভিক্ষুকের জবাব, সারা জীবন ভরেও ওই বিস্কুট খেলে ইংরেজি যে শেখা যাবে না, সেটা বুঝতে হলে ওই ভিক্ষুকের আরও অনেক বিস্কুট খেতে হবে।
যা তার আয়ের তুলনায় বেশি ব্যয় সাপেক্ষ, কিন্তু টেলিভিশনে দেখেছে, অবিশ্বাসী বা করবে কি করে? কত জ্ঞানী গুণীজনের মেধা আছে এই কর্মের পেছনে। কেউ অর্থ দিয়েছে, কেউ বানিয়েছে, কেউ চালাচ্ছে। অযৌক্তিক হলে কি চালাতো? যেহেতু বিস্কুটের গায়ে নির্দিষ্ট কোনো ডোজ দেয়া নেই, কয় প্যাকেট খেলে ইংরেজি শেখা যাবে, সুতরাং কেন আর খাও। বিস্কুট কোম্পানির ব্যবসার পোয়া বারো। বিস্কুটটি খাওয়া হয়নি, তাই এর মান নিয়ে বলবার কিছু নেই। তবে এই ধরনের বিজ্ঞাপনের মান সম্পর্কে সহজেই অনুমান করা যায়। বিজ্ঞাপন যে কতটা অযৌক্তিক এবং উদ্ভট হতে পারে তারই যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। কিছু কিছু বিজ্ঞাপন আবার রুচিহীন এবং অশ্লীলও। বেশ কবছর ধরেই চলছে একটি কোমল পানীয়র বিজ্ঞাপন, অমুক পানীয়র মজা কত, তোমার মতো যখন যেমন চাই। একজন পুরুষ মডেল একজন নারী মডেলের উদ্দেশ্যে কথাগুলো সুরে সুরে বলছে। এই কথাগুলো এবং এর অন্তর্নিহিত বক্তব্য কতটা কুরুচিপূর্ণ তা সহজেই অনুমান করা যায়। তাছাড়া আজকাল যেভাবে বিজ্ঞাপনে এক শিল্পীর কোমর দুলানো নাচ দেখানো হয়, তাও রীতিমতো ভয়ঙ্কর এবং অশোভন। তারপরও এই সব বিজ্ঞাপন চলছে, আর উদ্ভট বিজ্ঞাপনের পাল্লা এতই ভারী হচ্ছে যে স্বল্প পরিসরে উদাহরণ দিয়ে তা শেষ করা যাবে না। তারপরও দুই একটি উদাহরণ দেয়া যাক। ফ্রিজে সবকিছু টাটকা থাকে বোঝাতে বিজ্ঞাপনে দেখানো হয় ফ্রিজের ভেতর কয়েকদিন থাকার পরও মাছ লাফিয়ে বের হচ্ছে। জুস খেলে সত্যি কথা বলে ফেলে। চানাচুর এতই ঝাল যে চানাচুর খেয়ে নদীতে ঝাঁপ দিতে হয়। আবার এক লাথিতেই ঢাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্বভাবতই প্রশ্ন আসে, ফ্রিজে থাকার পরও মাছ লাফায় কি করে? এটি কোন সাগরের মাছ? এ মাছের নাম কি? জুস খেলে যদি সবাই সত্য কথা বলে ফেলে, তাহলে তো র্যাব পুলিশকে আসামি রিমান্ডে নিয়ে সত্য আদায়ের চেষ্টা করতে এত কষ্ট করতে হতো না। একটুখানি ওই জুস খাইয়ে দিলেই হতো। চানাচুর খেলে যদি নদীতেই ঝাঁপ দিতে হয়, তাহলে তো চানাচুরের ব্যবসা লাটে ওঠার কথা। কারণ চানাচুর ভক্ত অনেকেই সাঁতার জানেন না। সুতরাং একটুখানি চানাচুরের জন্য কেই বা জীবন দিতে চাইবে? আর এক লাথিতেই যদি ঢাকা পাঠানো যেত, তাহলে সরকার আর জনগণ যানজট নিয়ে এত চিন্তা করছেন কেন? এইসব বিজ্ঞাপনের অর্থদাতা এবং নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করলেই হয়তো যানজট সমস্যার একটা সমাধান পাওয়া যেতে পারে। তারা হয়তো রাস্তায় গাড়ি ঘোড়া উড়িয়ে দেবার মতো কোনো বুদ্ধি দিতে পারে। তবে এসব উদ্ভট উপায়ে তো যানজট যাবে না, কারণ এই সমস্যাটা বাস্তব। আমাদের এসব যানজট যে শুধু যানবাহনের কারণে ঘটে তা কিন্তু নয়। বিজ্ঞাপনের মতো এখানেও কিছু মানুষ আছে যারা সোজা চলে না, চলেন বাঁকা। রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ থাকলেও চলেন যানবাহনের মধ্য দিয়ে, দৌড়ে, থেমে, ছুটে, হেঁটে, কখনো লাফিয়ে রাস্তা পারাপার হতে দেখা যায় অনেককে। এই পারাপার করতে গিয়ে পরপারে যাওয়ার আশঙ্কাও যেন তাদের কাছে কিছু নয়। অনেককেই দেখা যায় নিজের সুবিধা মতো রাস্তা পার হতে গিয়ে রাস্তার মাঝখানে এসে ট্রাফিক পুলিশ হয়ে যান। হাত উঁচিয়ে গাড়ি থামাতে বলেন, কিন্তু চলন্ত গাড়ি হুট করে তো হাতের ইশারায় থামিয়ে দেওয়া সম্ভব নয়। এসব যান্ত্রিক ইঞ্জিন থামাতে চাইলেও অনেক সময় থামতে চায় না। গাড়ির নানান ত্রুটির কারণেও এটা হতে পারে। সেক্ষেত্রে পথচারী ওই ট্রাফিক পুলিশের জীবনের করুণ পরিণতিও ঘটতে পারে। এরপর আমাদের ট্রাফিক ব্যবস্থার টেরিফিক অবস্থা তো রয়েছেই। যাকগে, প্রসঙ্গ ছিল উদ্ভট চিন্তার বিজ্ঞাপন। আসলে আপন কথা জ্ঞাপন করার জন্য দেহে কাপন ধরিয়ে লম্পঝম্প ও চিৎকারে যা তৈরি হয়, অনেক ক্ষেত্রে তাই এখন বিজ্ঞাপন। আর লম্পঝম্প বাদ দিয়ে যা হচ্ছে তার অধিকাংশই হচ্ছে উদ্ভট। তবে এর মধ্যে অনেক বিজ্ঞাপনই নির্মিত হয়েছে যা শিল্পী রুচি সম্পন্ন, বাস্তবধর্মী। এসব ভালো বিজ্ঞাপনের নির্মাতারা যেমন প্রশংসিত হন, তেমনি উদ্ভট ও অবাস্তব চিন্তার বিজ্ঞাপনদাতা ও নির্মাতাদের মাথার উচ্চতা সম্পর্কেও সচেতন দর্শক মাত্রেই ধারণা করতে পারেন। কিছুদিন আগে ইত্যাদিতে ঢাকার চৌধুরীপাড়া থেকে খায়রুল আনোয়ার নামে এক ভদ্রলোক টেলিভিশনের বিজ্ঞাপন নিয়ে একটা চিঠি লেখেন। তিনি লিখেছেন, টেলিভিশনের চ্যানেলগুলোতে আমাদের ভাষা, স্বাধীনতা, নববর্ষ, সর্বোপরি আমাদের দেশত্ববোধ নিয়ে কিছু মৌসুমী বিজ্ঞাপন দেখা যায়, যা ভাষার মাস, স্বাধীনতার মাস, বিজয়ের মাস কিংবা পহেলা বৈশাখে প্রচারিত হয়। তিনি প্রশ্ন করেছেন, আমরা কি শুধু ফেব্রুয়ারি মাসেই ভাষার কথা বলবো, নববর্ষে বাঙালি হব, কিংবা শুধুমাত্র মার্চ কিংবা ডিসেম্বরেই আমাদের দেশত্ববোধের চিত্র তুলে ধরব? সব কিছুকে ব্যবসা হিসেবে দেখাটা কি অন্যায় নয়? আমি অবশ্য প্রশ্নটির উত্তর দিয়েছিলাম, বিজ্ঞাপনে যা জ্ঞাপন করা হয় তা বোধ করি দিবসটি যাপনের আপন মানসিকতা নয়। এসব পণ্য বিক্রির এক অন্যরকম চাতুর্য। তবে জাতি হিসেবে আমরাও কি সারা বছর ওইসব দিবসের চেতনা ধরে রাখি?
আমরা সচেতন না হলে অন্যেরা তো সব কিছুকে পণ্য বানিয়েই ছাড়বে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের চেনা জানা কিছু গুণীজন এইসব বিজ্ঞাপনের মডেলও হন। মডেল যে কেউ হতে পারেন, এটা তার শৈল্পিক অধিকার। তবে গুণীজনেরা তাদের লেখায় আঁকায় কখনো এই মডেল শব্দটি ব্যবহার করেন না, অর্থাৎ লেখক, কবি, মডেল অমুক। আজকাল অবশ্য একটি বা দুটি বিজ্ঞাপনের মডেল হলেই পত্রিকায় অনেককে নিয়ে প্রচ্ছদ হয়, শিরোনাম হয় মডেল তারকা অমুক। এতে মডেল তরুণ কিংবা তরুণী পুলকিত হয়, অনুপ্রেরণাও পায়। তবে আমার ধারণা এইসব গুণীজনেরা বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন নামের সঙ্গে মডেল বিশ্লেষণ যুক্ত করার জন্য নয়, নিশ্চয় একটা দায়বদ্ধতা থেকে। সেক্ষেত্রে এইসব মৌসুমি বিজ্ঞাপনগুলোর আদর্শ, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ মূল্যায়ন সম্পর্কে জেনে নেওয়া উচিত বলেই আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। অন্যথায় খায়রুল আনোয়ারের মতো অনেকের মনেই এই সব প্রশ্ন উঠতে পারে। আজকাল মোবাইল ফোনের বিজ্ঞাপনে নানা রকম সুবিধা প্যাকেজের যেই সব বিজ্ঞাপন চলছে, তাতে তরুণ তরুণীদের যেভাবে আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, সেই আহ্বানে সাড়া দিয়ে যদি আমাদের তরুণ তরুণীরা সত্যি সত্যি ঝাঁপিয়ে পড়তো, তাহলে অবস্থাটা কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। একদল অসৎ মানুষের চেয়ে একজন সৎ মানুষ অনেক বড়, একদল অলস মানুষের চেয়ে একজন যোগ্য মানুষ অনেক বড়, একদল অযোগ্যের চেয়ে একজন যোগ্য মানুষ অনেক বড়। নীতিহীন সমাজের বিপরীতে দাঁড়িয়ে একজন সক্রেটিস বিশ্বকে পথ দেখাতে পেরেছেন। সুতরাং আমাদের সবার লক্ষ্য হোক যোগ্য জায়গায় যোগ্য লোক। কথায় নয়, কাজে বড় হব। ছোটবেলায় পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবির এই প্রশ্নটি সেই সময়ের জন্য কতটা প্রযোজ্য ছিল জানি না, তবে মিডিয়ার বিস্তৃতির সঙ্গে সঙ্গে এই প্রশ্নটি এখন অনেকের মনেই উদয় হচ্ছে। কে কতটুকু কাজ করছেন কিংবা করেছেন তার মান যাচাইয়ের পরিবর্তে স্ব মাধ্যমে এর মূল্যায়নে যে ফিরিস্তি দেখা যায়, তাতে দর্শক বা পাঠকের মন্তব্য করার সুযোগও থাকে না। অনুষ্ঠানের কথাই ধরা যাক, আমরা সবাই দর্শকের জন্য অনুষ্ঠান নির্মাণ করি, এর ভালো মন্দ নির্ভর করে দর্শকের রায়ের উপর। কিন্তু আজকাল বিভিন্ন চ্যানেলে যেভাবে যার যার নিজস্ব অনুষ্ঠান বা ব্যক্তি পূজা শুরু হয়েছে, তাতে দর্শক মতামতের কোনো গুরুত্ব পাচ্ছে বলে মনে হয় না। এদের এসব কর্মকাণ্ড এবং অতিরিক্ত বাড়াবাড়ির কারণে বাড়ির দর্শকের বিরক্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিছু কিছু চ্যানেলে তাদের নিজস্ব অনুষ্ঠানের প্রচার এবং প্রচার পরবর্তী নিজেদের অনুষ্ঠানকে শ্রেষ্ঠ বলে দাবি করার পদ্ধতি দেখে ছোটবেলায় পড়া একটি কবিতা মনে করিয়ে দেওয়া হয়। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজকাল কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিকেও দেখা যায়, যিনি যেই চ্যানেলে বেশি অনুষ্ঠান করেন, তিনি সেই চ্যানেলের অনুষ্ঠান বা কর্তা ব্যক্তিদের তোষামদে ব্যস্ত হয়ে পড়েন এবং এমন এমন মন্তব্য করেন যা শুনলে সেই বিশিষ্ট ব্যক্তির নৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন দেখা যায়। প্রশ্ন জাগে, অনুষ্ঠান করার জন্য কি নিজের ব্যক্তিত্বকেও বিসর্জন দিতে হবে? দুর্ভাগ্য, দর্শকদের নিরপেক্ষ মতামত জানবার কোনো চ্যানেল নেই। অনেক সময় অনেক বিষয়ে বিশিষ্টজনদের পাশাপাশি টিভিতে দর্শকদের মতামতও নিতে দেখা যায়, কিন্তু কখনোই সেখানে সমালোচনা করতে শোনা যায় না, বরং প্রশংসার ভাগই বেশি। এর কারণও অজানা নয়। অথচ সঠিক এবং গঠনমূলক সমালোচনা যে কারোর জন্যই ভালো এবং তাতে সংশোধনের পথ খুঁজে পাওয়া যায়। দর্শকরাও প্রশংসা করেন। এ প্রসঙ্গে 21শে টিভির একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করতে চাই। অনুষ্ঠানটির সঙ্গে আমি জড়িত ছিলাম, তাই বিষয়টি আমার জানা। 21শে টেলিভিশন যখন এদেশের প্রথম টেরেস্টেরিয়াল চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করে, তখন এর অনুষ্ঠানমালা দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। নতুনত্বের কারণে সেই সময় 21শের অনুষ্ঠানমালা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করতেন। এর কারণ ছিল 21শে টিভির পেছনে একজন মিডিয়া ব্যক্তিত্ব, সাইমন রিং। তার হাতে গড়া অনেক মিডিয়াকর্মী এখন বিভিন্ন চ্যানেলে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন। তবে সাইমন রিং সবকিছু করতেন পর্দার অন্তরাল থেকে। সেই সময়ে অর্থাৎ 21শের জন্মলগ্ন থেকে একসঙ্গে আমরা অনেকগুলো কাজ করেছি। 21শের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে অনেকগুলো অনুষ্ঠানের সঙ্গেই ব্যক্তিগতভাবে আমি জড়িত ছিলাম। সাইমন রিং এমন একজন টিভি ব্যক্তিত্ব ছিলেন যার ধ্যান জ্ঞান ছিল নতুন নতুন পরিকল্পনা করা, নতুন নতুন ধারণার জন্ম দেয়া।
সে সময় আমরা সম্মিলিতভাবে 21শে টেলিভিশনে অনেকগুলো নতুন নতুন অনুষ্ঠান শুরু করেছিলাম। বলা বাহুল্য, আমাদের এই সম্মিলিত কার্যক্রম ছিল পর্দার নেপথ্যেই। যেহেতু তখন 21শে টেলিভিশন টেরিস্টেরিয়াল চ্যানেল ছিল এবং বিটিভির মতো বাংলাদেশের প্রত্যেকটি স্থানেই এই চ্যানেলটি দেখা যেত, তাই আমি ব্যক্তিগতভাবে সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানও করেছি। বেশি সংখ্যক দর্শক যাতে আমার অনুষ্ঠান দেখতে পারে সেজন্য বিটিভির মতো টেরিস্টেরিয়াল চ্যানেলের প্রতিও আমার আগ্রহ ছিল বরাবরই বেশি। একথা সত্যি, প্রযুক্তিগত দিক থেকে টেলিভিশনের প্রচার কার্যক্রম যতই উন্নতি লাভ করুক না কেন, এখনও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ স্থানে ডিশ সংযোগ নেই। প্রতি মাসে 300 কিংবা 500 টাকা দিয়ে টেলিভিশনে সংযোগ নেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা এখনও অনেকেরই নেই। তারপরও এসব চ্যানেলে অনেককেই যখন বলতে শোনা যায় দেশের প্রতিটি দর্শকের কাছে অমুক অনুষ্ঠান প্রিয়, স্বভাবতই তখন হাসির উদ্রেক হয়। 21শে টেলিভিশনের প্রসঙ্গে আসি। 21শে টেলিভিশনের 1 বছর পূর্তিতে সাইমন ড্রিং আমাকে 21শের 1 বছর অনুষ্ঠানমালার মূল্যায়ন নিয়ে একটি অনুষ্ঠান নির্মাণ করার অনুরোধ জানান। আমি রাজি হলাম, তবে শর্ত সাপেক্ষে। শর্তটি ছিল আমাকে সত্যি বলার এবং সমালোচনা করার সুযোগ দিতে হবে। তিনি রাজি হলেন। তৈরি করলাম 21শের হালখাতা নামে একটি অনুষ্ঠান, যেখানে 21শের ভালো দিকগুলোর পাশাপাশি আমরা মন্দ দিকগুলো তুলে ধরলাম। অনুষ্ঠানটি প্রশংসিত হলো। 21শে টেলিভিশনও তার ভুল ত্রুটি সম্পর্কে অনুষ্ঠানে আমন্ত্রিত মিডিয়া সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের করা মন্তব্যের মাধ্যমে জানতে পারলেন। বলা বাহুল্য, আমরা মন্তব্য নেওয়ার সময় বলে দিয়েছিলাম আপনারা প্রশংসার পাশাপাশি 21শের গঠনমূলক সমালোচনা করবেন, এবং বিশিষ্ট ব্যক্তিরাও তাই করেছিলেন এবং অনেকেই বেশ কড়া ভাষায় সেই অনুষ্ঠানটিতে 21শের অনুষ্ঠানমালার সমালোচনাও করেছিলেন। এমনকি চ্যানেলটির মূল স্লোগানটিকেও ব্যঙ্গ করা হয়েছিল। আর এইসব প্রচার সম্ভব হয়েছিল প্রচার বিমুখ নীরব কর্মী সাইমন ড্রিংয়ের কারণে। কিন্তু আজকাল বিভিন্ন চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও চ্যানেল কর্তৃপক্ষের বিভিন্ন মন্তব্যে ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্মিত বিভিন্ন অনুষ্ঠানে কর্তৃপক্ষ বোঝাতে চেষ্টা করেন তারাই শ্রেষ্ঠ। আর সবচেয়ে বড় কথা, চ্যানেলগুলোতে কিছু বিশিষ্ট ব্যক্তিকে এমনভাবে অনুষ্ঠানে জড়িয়ে ফেলা হয়েছে, পারস্পরিক সম্পর্কের কারণে অনুষ্ঠানের গঠনমূলক সমালোচনার চাইতে এরা প্রশংসায় বেশি করেন, এবং প্রশংসা করতে গিয়ে কেউ কেউ এমন মন্তব্য করে বসেন যা শুনলে বিস্মিত হন অনেকেই। এখন ক্যামেরা প্রীতি এবং আত্মপ্রচারের কারণে কিছু কিছু চ্যানেল ব্যক্তি নির্ভর হয়ে পড়েছে। অনেকেই এদের নাম দিয়েছেন ক্যামেরা ব্যক্তিত্ব। এরা নিজেরাই নিজেদের মূল্যায়নে ব্যস্ত। অথচ আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা কোনো কিছু প্রাপ্তি বা স্বীকৃতির লোভে নয়, নিজের দায়বোধ থেকে কাজ করে যান। এই প্রচার সর্বস্বতার যুগেও প্রচার বিমুখ এই মানুষগুলো কাজ করেন নীরবে নিভৃতে, যাদের খোঁজ আমরা অনেকেই রাখি না, যারা কাজ করার জন্য এবং সেই কাজ দেখাবার জন্য টেলিভিশন ক্যামেরা নিয়ে ঘোরেন না। দুঃখের সঙ্গে বলতে হয়, এই দেখানো কথা, দেখানো কাজ লাজ লজ্জা ভুলে প্রকট হয়ে উঠেছে আজ। ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করি যারা লোক দেখাবার জন্য নয়, কাজ করেন আন্তরিকতা দিয়ে, নিজের দায়বোধ থেকে সেই সব মানুষদের খুঁজে এনে তাদের জীবনচিত্র তুলে ধরতে, যাতে তাদের জীবন আদর্শ দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়। যেমন পলান সরকার। ইত্যাদিতে প্রচারের পর তিনি পান রাষ্ট্রের মর্যাদাকর 21শে পদক। বাঘাবাড়ির ওরা 11 জন, যৌতুক বিরোধী যুবক ভৈরবের নিয়াজি, ফরিদপুরের ABC-K কলেজ, বরগুনার জয়দেব ইত্যাদিতে প্রচারের পর রেড ক্রিসেন্টের পক্ষ থেকে 2008 সালে তাকে ভলেন্টিয়ার অব দ্য ইয়ার বলে ঘোষণা করা হয়। মানিকগঞ্জের ভূপতি মোহন রায়, কিশোরগঞ্জের জহিরুল, কচুয়ার নিজাম, চুয়াডাঙ্গার প্রতিবন্ধী শাহনেয়াজ, কিশোরগঞ্জের সাইফুল, সুসেন শ্যামল, মাদারীপুরের সজল বাহার, রিকশা চালক লোকমান, নওগাঁর গহের আলী যিনি ইত্যাদিতে প্রচারের পর পরিবেশ পদক পান, যশোরের মনোয়ার হোসেন দাদুভাই, টাঙ্গাইলের প্রজন্ম নাইট স্কুলের প্রতিষ্ঠাতা আকবর আলী আশা, কৃষিতে প্রথম আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ডক্টর A.K.M. জাকারিয়া, নিউজিল্যান্ডের ডাক্তার অ্যাড্রিক বেকার সহ এমনই আরও অনেকেই। ইত্যাদিতে প্রচারের পর যাদের নিয়ে রয়টার্স থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনে প্রামাণ্যচিত্র, সাক্ষাৎকার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অবশ্য এরা প্রচার বিমুখ বলে এদের এসব বিষয় অনেকেই জানতে পারেন না।
আমরা বিশ্বাস করি নিজেদের প্রচারের চাইতে এইসব মানুষের জীবনচিত্র যত বেশি প্রচার করা যায় ততই মঙ্গল, কারণ এদের সংখ্যা যত বাড়বে দেশ তত উন্নত হবে আদর্শে, সততায়, কর্মে। এই মানুষগুলো কথায় নয়, কাজে বড়। এদের সম্মিলিত কর্মপ্রয়াস দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। 2008 সালের 29 ফেব্রুয়ারি প্রচারিত ইত্যাদির একটি পর্বে আমরা বরগুনার জয়দেব দত্তকে তুলে ধরেছিলাম। তার প্রসঙ্গে কয়েকটি কথা না লিখলেই নয়। সাক্ষাৎকার নেবার সময় তার কিছু কথা, কিছু মন্তব্য আমাকে অবাক করেছে। পরম শ্রদ্ধায় তার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। সময় স্বল্পতার কারণে তার অনেক কথাই আমরা প্রচার করতে পারিনি, তাই আজকের লেখায় তার কয়েকটি অনুভূতির কথা উল্লেখ করতে চাই। যারা ইত্যাদি দেখেছেন অনেকেরই হয়তো মনে থাকার কথা, 50 বয়সের জয়দেব দত্তের বাড়ি বরগুনার সমুদ্রপাড়ে তালতলিতে। 28 বছর ধরে যিনি স্থানীয় ঘূর্ণিঝড় প্রস্তুতিকরণ কর্মসূচির অধীনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। 2007 সালের 15 নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে দেশের উপকূলীয় এলাকার একটি বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘূর্ণিঝড়ের ফলে যেসব স্থানে বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বরগুনা। আর বরগুনার তালতলিতে সিডরের আঘাতে অন্যান্য ক্ষয়ক্ষতি বেশি হলেও ঘূর্ণিঝড়ের আগাম সংবাদ পেয়ে সময় মতো আশ্রয়কেন্দ্রে যাবার কারণে প্রাণহানির সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। তার কারণ হচ্ছে জয়দেব দত্ত, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে সিডরের আগাম সংবাদ পৌঁছে দিয়েছিলেন। আমরা যারা কথায় কথায়, বক্তৃতায়, বিবৃতিতে একের জন্য অন্যের জীবন উৎসর্গ করে দেওয়ার কথা বলি, কিন্তু কজন কার জন্য জীবন উৎসর্গ করেছেন তা তো আমরা দেখতেই পাচ্ছি। ইত্যাদির টিম নিয়ে আমরা গিয়েছিলাম সাগরপাড়ের জনপদ বরগুনার তালতলিতে। সিডর আঘাত আগে অনেকেই যার কথা পাগলের প্রলাপ বলে উপহাস করত, সেই মানুষটি একাই কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। স্থানীয়রা তাকে বলেন উপকূলের নেভিগেশন লাইট। গ্রামের পর গ্রাম ছুটে মানুষকে সতর্ক করেন, সাইকেলে পতাকা উড়িয়ে হাতে মেগাফোন নিয়ে ছুটে থাকেন এই গ্রাম থেকে সে গ্রাম। সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ জানান। কেউ তার কথায় গুরুত্ব না দিলে জয়দেব বারবার তাদের কাছে যান। তার এই সতর্ক সংকেতে কেউ সতর্ক হয়ে ছুটে যেত সাইরেন সেন্টারে, কিন্তু তখন হয়তো ঝড় আসতো না। জয়দেবের সহজ সরল এই তৎপরতায় কেউ কেউ উপহাস করে বলতো বুড়ো পাগলের কাণ্ড। তারপরও জয়দেব হতাশ হননি। পূর্ণ উদ্যমে প্রতিটি ঘূর্ণিঝড়ের সময় তার কাজ চালিয়ে গেছেন একইভাবে। যারা পায়ে হেঁটে যেতে অক্ষম তাদের কয়েকজনকে জয়দেব তার সাইকেলে করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। ঝড়ের রাতে নিজের 2 সন্তান ও স্ত্রীর দিকেও তার কোনো দৃষ্টি ছিল না। শুধু তাই নয়, যখন 170 কিলোমিটার বেগে বাতাস বইছিল তখনও তিনি সাইরেন বাজিয়ে গেছেন। সিডরের পর জয়দেব এখন আর বুড়ো পাগল নয়, সে এলাকায় এখন মহামানব। উপকূলের হাজার হাজার মানুষের কাছে জয়দেব এখন একটি প্রিয় নাম। তার জন্য এলাকার হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। বিভিন্ন মসজিদে, মন্দিরে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়েছে। ঝোড়ো বাতাসে সাইকেল চালানোর কারণে তার 2টি কানেই কিছুটা সমস্যা দেখা দিয়েছে। জয়দেবের কাছে যখন জানতে চাইলাম, আপনার কারণে অনেকেরই জীবন রক্ষা পেয়েছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? উত্তরে জয়দেব বললেন, প্রতিক্রিয়ার কথা কি বলবো? ঝড় শেষে সকালবেলা অনেকেই আমার কাছে এসে বলল, জয়দেব বাবু আসেন, লাশ দেখবেন। আমি তখন চিৎকার করে উঠলাম, আমি লাশ দেখব কেন? আমি তো লাশ দেখতে চাইনি। আমি সব জীবন্ত মানুষ দেখতে চেয়েছিলাম, আর এই জীবন বাঁচানোর জন্যই আমি নিজের জীবনের দিকে না তাকিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। কেন ওরা আমার কথা শুনল না? ওরা যদি আমার কথা শুনে সতর্ক হতো, আশ্রয় কেন্দ্রে যেত, তাহলে আজকে ওদের লাশ হতে হতো না। জানতে চেয়েছিলাম, সবাই এখন আপনার মূল্যায়ন করছে, আপনার জন্য প্রার্থনা করছে, আপনার কেমন লাগছে? জয়দেব বললেন, সেই ঝড়ের রাতে বাইরে যখন 150 কিলোমিটার বেগে বাতাস বইছে, আমার মোবাইলে আমার টিম লিডার মেসেজ দিল, নিরাপদ আশ্রয়ে চলে যাও, আর ডিউটি দিতে হবে না, নিজের জীবন বাঁচাও। কিন্তু আমি তখন দৌড়ে গেলাম হিড নামক একটি আশ্রয় কেন্দ্রে। গিয়ে দেখি ওখানে মাত্র 250 জন লোক, আরও লোক আসতে হবে। আমি অনেকের সহায়তা নিয়ে 3 তলার ছাদে উঠলাম।
প্রচণ্ড বাতাসে ছাদের দরজা আটকে গেল। কোনো রকম এক হাতে রেলিং ধরে অনবরত সাইরেন বাজিয়েছি। একসময় মনে হলো বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাবে। মনে হলো আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমাকে বাঁচতে হবে। মৃত্যু কি সেই মুহূর্তে সেটা আমি বুঝেছি। সবাই মিলে জোর করে আমাকে ছাদ থেকে নামায়। শীত এবং ভয়ে ঠক ঠক করে কাঁপছি। আপনিই বলুন, সেই মুহূর্তে কেউ মূল্যায়নের চিন্তা করে না। টেলিভিশনে বা পত্রিকায় আমার কথা লেখা হবে, আমার মূল্যায়ন হবে, সেই চিন্তা তখন মাথায় থাকে না। অসৎ উদ্দেশ্য মাথায় রেখে সৎ কাজ হয় না। আমার উদ্দেশ্য ছিল মানুষকে বাঁচাতে হবে, আর সেটা আমি করেছি আমার দায়বোধ থেকে। কে মূল্যায়ন করবে বা কে পুরস্কৃত করবে এই চিন্তা করে জীবন বাজি রেখে আমি কাজ করিনি। প্রিয় শ্রোতা, নিজের জন্য ব্যাকুল নয়, অথচ জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করা এমন কয়জন জয়দেবের দেখা পাই আমরা আমাদের সমস্ত জীবনে। খ্যাতির জন্য নয়, স্বীকৃতির লোভে নয়, শুধু মানবতার সেবায় এমন নিবেদিত প্রাণ যারা এই প্রচার সর্বস্বতার যুগেও তারা হতে চান না কোনো প্রচার মাধ্যমে অতি ব্যবহৃত মুখ। কাজ করে যান নীরবে নিভৃতে। যাদের খুঁজে পেতে হয়, খুঁজে আনতে হয় অনেক কষ্ট করে। এমনই সত্যিকার মানুষের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাক আমাদের সমাজে, এই কামনা করি। এমন মানুষই ভরে উঠুক আমাদের দেশ, যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে।